ভারত যে বাংলাদেশের বন্ধু সেটা বিবেচনার সময় এসেছে, বলেছেন নাজমুল হাসান পাপন। টিকা সংগ্রহে স্বেচ্ছাচারিতায় জাতি গভীর হতাশা ও দুশ্চিন্তায় নিমজ্জিত। ফ্ল্যাট লিখে না দেওয়ায় স্বামীর হাতে আওয়ামী লীগ নেত্রী কনক খুন। শপিং মলে যেতে লাগবে মুভমেন্ট পাস। শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তাভাবনা আছে সরকারের। ভারতের শ্মশানে শ্মশানে গণচিতা খোঁড়া হচ্ছে গণকবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিদিন নতুন নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার ভারতের সেরাম ইনস্টিটিউটের নেই। 1.5 কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে মাত্র 70 লাখ ডোজ। এখনো 80 লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা। শনিবার কর্মীটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। পাপন আরো বলেন, ভারত যে বাংলাদেশের বন্ধু সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না, ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। সরকার অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী টিকা দেবে না তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম টাকা অনুযায়ী টিকা আমাদের দিতে হবে। 1.5 কোটি ভ্যাকসিনের টাকা দিয়েছি, সেখানে আটকানোর কোনো অধিকার সেরামের নেই। উল্লেখ্য, বাংলাদেশে সেরাম ইনস্টিটিউট টিকা আনার ব্যাপারে এজেন্টের কাজ করছে বেক্সিমকো ফার্মা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনার টিকা সংগ্রহে স্বেচ্ছাচারিতা ও নতুন অনিশ্চয়তার সংবাদ আবারও সমগ্র জাতিকে গভীর হতাশা ও দুশ্চিন্তায় নিমজ্জিত করেছে। শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা সুস্পষ্টভাবে টিকা সংগ্রহে সরকারের স্বেচ্ছাচারিতা সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রথম থেকেই ভারতের বিকল্প সূত্র থেকে টিকা কেনার পরিকল্পনা নিলে আজ এর নিদারুণ অনিশ্চয়তায় পড়তে হতো না। আমরা প্রথম থেকেই একথা বলে আসছিলাম। অবিলম্বে অন্য সূত্র থেকে পর্যাপ্ত টিকা সংগ্রহের দাবি জানান তিনি। বলেন, করোনা নিয়ন্ত্রণে কার্যকরী ও সুপরিকল্পিত নীতি প্রণয়ন না করার কারণে বিভিন্ন সময়ে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ইতিমধ্যে অকার্যকর প্রমাণিত হয়েছে। চলমান লকডাউনের নামে শাটডাউন অপরিকল্পিত সিদ্ধান্তের সর্বশেষ উদাহরণ। এবারকার লকডাউনে মানুষের দুরবস্থার চরম আকার ধারণ করেছে। এর মূলে দুটি কারণ, একটি রাজনৈতিক, অন্যটি অর্থনৈতিক। করোনা মহামারী মোকাবেলায় বিএনপির পক্ষ থেকে কিছু প্রস্তাব উপস্থাপন করে দলটির মহাসচিব বলেন, লকডাউনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিন আনে দিন খায় শ্রেণীর গরিব, দিনমজুর, পেশাজীবী ও নিম্ন আয়ের মানুষদের প্রত্যেককে এ পর্যায়ে অনতিবিলম্বে রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 15,000 টাকা এককালীন নগদ অর্থ পৌঁছে দেওয়ার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে পরিস্থিতির আলোকে প্রয়োজনে এ বরাদ্দ নবায়ন করতে হবে। তিনি বলেন, নতুন করে দরিদ্র হয়ে পড়া মানুষের সংখ্যা বিবেচনায় নিয়ে সমগ্র দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা সহায়তা প্যাকেজের আওতায় আনতে হবে। গত বছরের অভিজ্ঞতা এবং দেশের অর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরপেক্ষভাবে দুস্থ উপকারভোগীদের তালিকা প্রস্তুত করতে হবে, যাতে রাজনৈতিক মতবিরোধের কারণে প্রকৃত দুস্থ এই মানবিক প্রণোদনা থেকে বঞ্চিত না হয়। মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, আমরা পুরো জাতি আজ এক মহাসংকটের মধ্য দিয়ে অতিবাহিত করছি। এ মুহূর্তে বৃহত্তর জাতির স্বার্থে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ ও সম্মিলিত পরিকল্পনা নিয়ে আমাদের এর দুর্যোগ মোকাবিলা করতে হবে, অন্যথায় এর দায় সরকারকেই বহন করতে হবে। ফ্ল্যাট লিখে না দেওয়ায় জাপান প্রবাসী স্বামীর বটির আঘাতে খুন হয়েছে আওয়ামী লীগ নেত্রী উমামা বেগম কনক।
উমামা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক নেত্রী। গতকাল শুক্রবার 23 এপ্রিল রাত 12টার দিকে রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ওমর ফারুক কয়েক বছর আগে জাপান থেকে ফিরে আসে। পরে ডিওএইচএস এর ওই ফ্ল্যাটটিতে স্ত্রী সহ তার নিজের নামে মালিকানায় ক্রয় করেন। এর মধ্যে স্ত্রী তার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে অন্য আত্মীয়স্বজনকে দিয়ে ব্যবসার নামে বিনিয়োগ করে, কিন্তু ব্যবসায় ক্ষতির কথা জানিয়ে টাকা আর ফেরত দেয়নি। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। শুক্রবার রাত 12টার দিকে স্বামী স্ত্রীকে ফ্ল্যাটের অংশ তার নামে লিখে দিতে বলেন। রাজি না হয় ওমর ফারুক রান্নাঘর থেকে বটি এনে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন। পরে স্বজনরা উমামাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। চলমান লকডাউন শেষ হচ্ছে 28 এপ্রিল। এর মধ্যে আগামী 25 এপ্রিল থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে, কিন্তু লকডাউনের বাকি থাকে 2 দিন। এই 2 দিন মানুষ কিভাবে শপিং মলে যাবে? পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কেনাকাটা করতে মুভমেন্ট পাস দেখাতে হবে। লকডাউন চলাকালীন সময় জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য 14টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে মুভমেন্ট পাস। এগুলোর মধ্যে মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ঔষধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষি কাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মরদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি। এছাড়া যাদের বাইরে চলাফেরার প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরির সঙ্গে মিল নেই, তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে লকডাউনে কেনাকাটা করতে মার্কেটে যাবেন, নিয়ম অনুযায়ী তাদেরও মুভমেন্ট পাস দেখাতে হবে। এদিকে 28 এপ্রিলের পর লকডাউন দেওয়া হবে না, তবে মানুষের জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখে নো মাস্ক নো সার্ভিস ফর্মুলার দিকে যাচ্ছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে। তিনি লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক করতে হবে। ওবায়দুল কাদের আজ সকালে বরিশাল সড়ক জোন বিআরটিসি ও বিআরটিএ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান। তিনি তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের। দেশ বিদেশে মিথ্যাচার চালানো হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ বিদেশে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষকতা করছে এদেশের একটি রাজনৈতিক দল। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অপপ্রচার আর গুজবের জন্য তাদের শাস্তির আওতায় আনা হয়। তাদের ব্যাপারে বিরোধী পক্ষ ডিজিটাল নিরাপত্তা আইনের বিরূপ সমালোচনা করে থাকে। সাইবার ক্রাইম ও ডিজিটাল নিরাপত্তা সরকারের অ্যাকশনের বাইরে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। ডিজিটাল নিরাপত্তা জনগণকেই দিতে হবে। গুজব আর অপপ্রচার নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে। প্রতিদিন বিরোধীরা সরকারের বিরুদ্ধে যা না তাই বলে, প্রধানমন্ত্রীকেও ছাড়েন না অশ্লীল ভাষায় গালিগালাজ করতে, কিন্তু সেখানে কারো বিরুদ্ধে কি এসব বক্তব্যের কোনো প্রকার হয়রানি বা গ্রেফতার করা হয়েছে? তিনি প্রশ্ন রাখেন। পার্কিং লটের কাছেই অনেকটা ফাঁকা জায়গা, সেখানেই সারি সারি চিতা সাজানো হয়েছে। একের পর এক কোভিডে মৃত রোগীর দেহ আসছে, জ্বলে উঠছে চিতা। ভারতের রাজধানীর এমন ছবি দেখে শিউরে উঠেছিল দেশবাসী। চেতা নেভেনি, মৃত্যুও থামেনি। আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করল দিল্লি। দেহদাহ করার জায়গা নেই, কবরস্থানগুলো ভরে উঠেছে, গণকবর করা হচ্ছে। গত বছর ঠিক এমনই ছবি দেখা গিয়েছিল নিউ ইয়র্কে। শয়ে শয়ে মরদেহ কবর দেওয়ার জন্য গণকবর করা হচ্ছিল। ঠিক তেমনই পরিস্থিতি এখন নয়াদিল্লিতে। ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে ভারতে একদিনে
34,51,047 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। করোনায় একদিনেই মারা গেছে 2,621 জন। হাসপাতালে কোভিড বেড নেই, মেডিকেল অক্সিজেনের সংকট, স্বাস্থ্য পরিষেবা বেহাল ছবিটা বারেবারেই ভেসে উঠছে। হাসপাতাল, নার্সিংহোমগুলোর বাইরে রোগীদের লম্বা লাইন, জায়গার অভাবে ফুটপাতেও ঠাঁই নিতে হচ্ছে সংকটাপন্ন কোভিড রোগীদের। আপনজনদের ভর্তি করাতে না পেরে হাসপাতালের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে মানুষজনকে। দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটে মৃতদেহ সৎকারের লাইন লেগে গেছে। স্থানীয়রাই বলছে, নিগমবোধ শ্মশানের বাইরে লম্বা লাইন পড়েছে গতকাল থেকেই। অনেক দেহ সৎকার করা হয়নি, এমন পরিস্থিতি এর আগে কখনো দেখা যায়নি। একই অবস্থা কবরস্থানগুলোতেও। জায়গার এতটাই অভাব দেখা দিয়েছে যে জেসিবি এক্সকিভেটরের মাটি খুঁড়ে নতুন করে কবর দেওয়ার জায়গা তৈরি করতে হয়েছে। দিল্লি হাসপাতালগুলোতে অক্সিজেনের যোগান বাড়ানোর জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গেছে, লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে 10 টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে। অন্যদিকে গঙ্গারাম হাসপাতালে 14,000 কিউবিক মিটার অক্সিজেন দেওয়া হয়েছে। তেগ বাহাদুর এবং ম্যাক্স হাসপাতালেও অক্সিজেন পৌঁছেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা, কোভিড রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে এই অক্সিজেনে বেশি দিন চালানো সম্ভব হবে না। হাসপাতালগুলোতে অক্সিজেনের আকালের বিষয়টি দিল্লির হাইকোর্ট অবধি গড়িয়েছে। আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে শিল্পক্ষেত্রে অক্সিজেনের সরবরাহ বন্ধ করতে হবে, পরিবর্তে মেডিকেল অক্সিজেন উৎপাদন বাড়াতে হবে।